রাজধানীতে ১ নভেম্বর থেকে নির্ধারিত ভাড়ায় সিএনজি অটোরিকশা চালানোর নির্দেশ বাস্তবায়ন নিয়ে সংশয়ে যাত্রীরা, দুশ্চিন্তায় চালকরাও। ওনারা এমনভাবে সিন্ডিকেট করে রাখে, ভাড়া যেটা বলবে সবাই একই সমস্যা। আমরা যদি মালিক চাপ দিতে, আমরা যাত্রীর উপর চাপ দিতে হবে, মিটার ছাড়া চালাতে হবে। নতুন হারে ভাড়া ও জমার বিধান কার্যকর করতে রাস্তায় থাকবে ভ্রাম্যমাণ আদালত। নভেম্বর ১ তারিখে বিআরটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে ৬ জন, জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যাতে দেওয়া হয়, তাদের পক্ষ থেকে একটা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ এবং আমি সজল দাস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিলেটে খাদ্য বিষক্রিয়ায় ২ পরিবারের ১২ জন অসুস্থ। স্বজনদের অভিযোগ, ডাকাতির উদ্দেশ্যে খাবারে চেতনানাশক ওষুধ মেশানো হয়েছিল। শমশের মবিনের পদত্যাগের সিদ্ধান্তে হতবাক বিএনপি। সুস্থ হয়ে আবারও দলে ফিরবেন আশাবাদ নেতাদের। জরুরি ভিত্তিতে সিলেট সফরে ফখরুল। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৩ জন শিক্ষার্থী। পাচারকারীদের হাত থেকে রক্ষা পেলেও ভারতের ৫ অবুঝ শিশুর দুর্ভোগ চরমে। মা বাবার কাছে ফিরে যেতে ব্যাকুলতা। আইনি জটিলতার কথা বলছেন সংশ্লিষ্টরা। এবং শেখ কামাল ক্লাব কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী ও কলকাতা ইস্ট বেঙ্গল। দু দলেরই লক্ষ্য শিরোপা। রাজধানীতে ১ নভেম্বর থেকে নতুন করে নির্ধারিত ভাড়ায় চালাতে হবে সিএনজি অটোরিকশা। ভাড়া প্রথম ২ কিলোমিটার ৪০ টাকা ও পরবর্তী প্রতি কিলোমিটার ১২ টাকা। তবে গণপরিবহনের সংকট বজায় থাকায় সরকারি নির্দেশ বাস্তবায়ন নিয়ে সংশয়ে যাত্রী ও প্রাইভেট অটোরিকশা মালিকদের। অন্যদিকে চালকদের দাবি, যানজট নিরসন, অতিরিক্ত জমা টাকা নেওয়া ও পুলিশি হয়রানি বন্ধ করা প্রয়োজন। বিআরটিএ জানিয়েছে, পর্যাপ্ত সংখ্যক ভ্রাম্যমাণ আদালত থাকবে রাজধানীর সড়কগুলোতে। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। রাজধানী ঢাকায় বিআরটিএ অনুমোদন দিয়েছে মাত্র ১৩,০০০ সিএনজি অটোরিকশার। ব্যক্তি মালিকানা ও আশপাশের শহর থেকে এসে চলে আরো ১,০০০ গাড়ি। ২০০২ সালের আগে ৩৫,০০০ বেবি ট্যাক্সি চলাচল করলেও পরবর্তীতে সিএনজি অটোরিকশার সংখ্যা ১৩,০০০-ই সীমাবদ্ধ রাখে কর্তৃপক্ষ। ফলে গণপরিবহন সংকটকে পুঁজি করেই সিএনজি অটোরিকশার চালক ও মালিকরা অতিরিক্ত ভাড়ার ফাঁদে ফেলেন যাত্রীদের। তাড়াহুড়ার মধ্যে আমাদের বাধ্য হই, আমরা এই সমস্ত ইনাদের কথা মানতে বাধ্য হই। ওনারা এমনভাবে সিন্ডিকেট করে রাখে, ভাড়া যেটা বলবে সবাই একই, যার কাছে যেমন পায় আর কি। আমরা পাবলিকরা জিম্মি হয়ে গেছি। আজকে গাড়ি সংকটের কারণে কিন্তু যাত্রীরা রাস্তায় হয়রানি হচ্ছে আর তারা অধিক মুনাফা লাভ করতেছে। চালকদের দুশ্চিন্তা, যানজট আর পুলিশি হয়রানি নিয়ে। এছাড়া মালিক পক্ষের ৯০০ টাকা জমা নেওয়ার নিয়ম মানা নিয়েও শঙ্কিত তারা। সমস্যা। আমরা যদি মালিক চাপ দিতে, আমরা যাত্রীর উপর চাপ দিতে হবে, মিটার ছাড়া চালাতে হবে। যানজটটা বেশির কারণে মিটার তো অনেক বিল হয়ে পড়ে। মিটারবিহীন অটোরিকশা চলাচলে বিআরটিএর এই নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন ব্যক্তিগত হিসেবে নিবন্ধন নেওয়া পরিবহনের চালক ও মালিকরা। হাইকোর্টের নির্দেশনা আছে আমাদের গাড়িগুলো চলার জন্য। এই গাড়িগুলো মিটারে ভাড়া মারে কিনা, চুক্তিতে ভাড়া মারে কিনা, এটা আমরা রাস্তায় থাকবো আমাদের গাড়িগুলো কোয়ারি করার জন্য। অন্যদিকে নতুন হারে ভাড়া ও জমার বিধান কার্যকর করতে বিআরটিএ সচেষ্ট বলে দাবি প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের। নভেম্বর ১ তারিখে বিআরটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে ৬ জন, জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যাতে দেওয়া হয়, তাদের পক্ষ থেকে একটা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। সিলেটে খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ২ পরিবারের ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। স্বজনদের অভিযোগ, ডাকাতির উদ্দেশ্যে রান্নাঘরের জানালা দিয়ে দুষ্কৃতিকারীরা চেতনানাশক ওষুধ খাবারে মিশিয়ে দেয়। গতরাতে শহরতলির বালুচর সোনার বাংলা এলাকার ২টি বাড়িতে এ ঘটনা ঘটে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। অচেতন অবস্থা থেকে জ্ঞান ফেরা রোগীরা জানান, রাতে খাওয়ার পর তাদের মাথা ঘুরতে থাকে। পরে একে একে অজ্ঞান হয়ে পড়েন তারা। এরপর স্বজনরা উদ্ধার করে তাদের ভর্তি করে হাসপাতালে। খাওয়ার পরে কিছু বিশ্রাম নিয়েছি, বলতে পারি না। তারপর যখন আমি আমার নিজের বাসায় চলে যাব, তখন কিছু মাথায় বাল্লা আর কিছু হইতারাম না।
খাওয়ার পর আমি বাথরুমে গিয়ে আমার আল জল করে এর মাঝে আমি নিজে ওই যে পড়ছি মেডিকেল কিলে আইসি না আইসে হইতে পারি না। বালুচর এলাকায় সম্প্রতি ডজনেরও বেশি ডাকাতির ঘটনা ঘটেছে। স্বজনদের অভিযোগ, এই দুটি বাসায়ও ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা রান্নাঘরের জানালা দিয়ে খাবারে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেয়। জানালার পাশে কুড়িয়ে পাওয়া এমন কিছু ঔষধও ডাক্তারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিদিন যেভাবে খাওয়া দাওয়া করে সেভাবে খাওয়া দাওয়া করছে, পরে দুধের মধ্যে কেউ কিছু মিশাইছে সম্ভবত ডাকাতি করার জন্য। ঘুমোর ট্যাবলেট সেসিয়া তারা যে করছে তরকারি দিলাইছে। কি কারণে তা হয়েছে নিশ্চিত নন চিকিৎসকরা। ওনারা সবাই প্রথম দিকে যারা খাইছিলেন তাদের থেকে পরবর্তী যারা খাইছেন তারা একটু বেশি হয়ে যান, মানে ওনাদের একটু সেন্স একটু মানে কমতে থাকে। বলতে পারতেছি না এটা কি ধরনের পয়জনিং, তবে আমরা আননোন পয়জনিং এটা আসলে ফরেন্সিক করার পরে এটা শিওর হয়ে যায় আর কি। রোগীদের মধ্যে 2 জন ছাড়া বাকিদের জ্ঞান ফিরেছে। এই 2 জনের অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসকরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। 2015-16 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর প্রতি আসনের বিপরীতে 40 শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নিয়েছে। সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত পরীক্ষা হয়। পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের গুজব থাকলেও শিক্ষার্থীদের এ ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মেডিকেল ও বুয়েটের ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের লক্ষ্য এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটভুক্ত বিজ্ঞানের বিষয়ে ভর্তি হওয়া। শুক্রবার ক ইউনিটের 1700 আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নেয় প্রায় 72,000 শিক্ষার্থী। সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ রাজধানীর 76টি কেন্দ্রে একই সাথে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার হল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোয় প্রতারক চক্রের 12 সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। প্রশ্নপত্র ফাঁস হয়তো করতে পারে না, কিন্তু প্রশ্নপত্র ফাঁসের একটা বিভ্রান্তি ছড়িয়ে আমাদের যে পরীক্ষার্থী তাদের থেকে টাকা পয়সা নেওয়ার একটা চেষ্টা করে। তবে এখন পর্যন্ত এমন কোনো পাইনি যে প্রশ্নপত্র ফাঁস করতে পেরেছে। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের পরিচয় পাওয়া গেছে এবং তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের গুজবে মিশ্র প্রতিক্রিয়া ছিল ভর্তিচ্ছুদের মাঝে। গুজবটা কতটা সত্য এটা তো জানি না, কারণ এখন বাংলাদেশের পরীক্ষা, এটা পরীক্ষা হওয়া মানে মনের ভিতর ধারণা হয়ে যায় যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হবেই। গুজব হইতে পারে, আবার এটা সত্যিও হইতে পারে, সেজন্য এটা তো টেনশন থাকে। টেনশনে ছিলাম যে আউট হইতে পারে, যেমন মেডিকেল হয়েছিল। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সবকিছু নিট অ্যান্ড ক্লিন ছিল। ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করে তাকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। শমশের মবিন চৌধুরীর আচমকা দল থেকে পদত্যাগের ঘোষণায় হতচকিত হয়ে পড়েছে বিএনপি। অনাকাঙ্ক্ষিত এই পদত্যাগের ঘোষণায় দলের নেতৃত্বে ঘাটতির সৃষ্টি করবে বলেও মনে করেন দলটির শীর্ষ নেতারা। তবে সুস্থ হয়ে তিনি আবারও দলে ফিরে আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা। 5 জানুয়ারির নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট 2 দফায় আন্দোলন গড়ে তুললেও নানা কারণে তা ব্যর্থ হয়। এরপর সাম্প্রতিক সময়ে রাজপথের কোনো আন্দোলন না থাকলেও দল গোছানোর পাশাপাশি বিদেশি শক্তিগুলোকে কাজে লাগানোর দিকে মনোযোগ দেয় বিএনপি। বিদেশি শক্তিগুলোর সাথে দলের পক্ষে যোগাযোগ রক্ষা করে আসছিলেন দলের ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী। কিন্তু হঠাৎ করেই তার দল থেকে পদত্যাগের ঘোষণায় অনেকটাই অবাক বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। তো আমি বলবো এটা অপ্রত্যাশিত। এই পদত্যাগের আগে আমরা কেউ কোনো প্রকার আজ করতে পারি নাই যে উনি পদত্যাগ করবেন। রাজনীতি থেকে অবসর নেওয়াটা অবশ্যই বিএনপির জন্য একটা এর ঘাটতি দেখা দেবে। শমশের মবিন চৌধুরীর পদত্যাগে দলীয় কোনো চাপ ছিল না বলে জানান দলের শীর্ষ নেতারা। চিকিৎসার জন্য বিদেশ যাত্রা নিয়ে ভিসা সংক্রান্ত জটিলতা সহ নানান কারণে রাজনীতির প্রতি তিনি বীতশ্রদ্ধ হয়ে পড়তে পারেন বলেও মনে করেন তারা। কোনো কিছু এমন রাজনৈতিক অনিশ্চয়তা বর্তমানে নাই, বা দলের ভিতরে এমন কোনো অস্থিরতা নাই যার কারণে কেউ দল থেকে পদত্যাগ করতে পারেন। হয়তোবা তা স্বাস্থ্যগত কারণে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই রাজনীতির প্রতি তার একটা বিতৃষ্ণা আসতে পারে। স্বাস্থ্যগত সমস্যা দূর হলে তিনি আবারও বিএনপির রাজনীতিতে ফিরে আসবেন বলেও আশাবাদ এই নেতাদের। আমরা আশা করব যে ওনার স্বাস্থ্য ভালো হলে উনি আবার দেশের এবং জনগণের সেবায়
ওনার যে রাজনৈতিক দল, ওনার মনের কাছে যে রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দলে পুনরায় যোগ দেবেন। এবং উনি একটা দায়িত্বশীল রাজনৈতিক নেতা। উনি তো যখন তার দায়িত্ব পালনের সক্ষম মনে করবেন, অবশ্যই উনি যদি রাজনীতিতে ফিরে আসবেন। শমশের মুবিনের পদত্যাগের ঘোষণা দল পুনর্গঠনে কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য শীর্ষ নেতাদের। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির ভাইস প্রেসিডেন্ট শমশের মুবিন চৌধুরীর পদত্যাগ কেন্দ্র করে জরুরি ভিত্তিতে সিলেট সফরে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর 12:30টায় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে তিনি জুমার নামাজ শেষে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারত করেন। এরপর হযরত শাহ পরান রহমাতুল্লাহ আলাইহির মাজারও জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতিবাচক রাজনীতির হতাশা থেকেই শমশের মুবিন চৌধুরী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নোয়াখালীর চৌমুহনীতে বেগমগঞ্জ ফেনী সড়কটি বীর মুক্তিযোদ্ধা আমিনুল্লাহর নামে নামকরণের ফলক উন্মোচন করতে গিয়ে তিনি একথা বলেন। শমশের মুবিন চৌধুরী যিনি একজন মুক্তিযোদ্ধা, তো তিনিও শেষ পর্যন্ত বিএনপির রাজনীতি টিকতে পারেননি। তিনি গতকাল পদত্যাগ করেছেন। তো এটা আমার কাছে মনে হয় এটা বিএনপির নেতিবাচক রাজনীতির হতাশাব্যঞ্জক বহিঃপ্রকাশ। আওয়ামী লীগ দল ভাঙার রাজনীতি করে না, আর বিএনপির মতো দল ভাঙার কোনো প্রয়োজন নেই, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের উপকমিটির সহ সম্পাদকদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি নেত্রী লন্ডনে বসে দেশকে অস্থিতিশীল করার যত ষড়যন্ত্রই করুক তাতে সরকারের কোনো ক্ষতি হবে না। আমরা নাকি দল ভাঙা গড়ার রাজনীতি করছি। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো দল ভাঙা গড়ার রাজনীতি বিশ্বাসী নয়, আর বিএনপির মতো দলকে ভাঙার জন্য আওয়ামী লীগের কোনো তৎপরতাও নেই। আপনাদের শীর্ষ পর্যায়ের নেতারা যারা চাচ্ছে না বলে অনেকে আজকে দল ত্যাগের কথা ভাবছেন। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য আওয়ামী লীগের উপরে দোষ চাপানোর কোনো যৌক্তিকতা নেই। বেগম খালেদা আপনি লন্ডনে বসে ষড়যন্ত্র করুন না কেন, ওই ষড়যন্ত্রে সরকারকে আপনি কিছু করতে পারবেন না, বরং আপনার ষড়যন্ত্রে যত গভীরে যাবে আপনার দল তত ক্ষতিগ্রস্ত হবে। আপনার দলের মধ্যে ভাঙন শুরু হয়েছে এবং এই ভাঙনে বিএনপি খান খান হয়ে যাবে। পাচারকারীদের কবল থেকে রক্ষা পেলেও সহসা দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না ভারতের 5 অবুঝ শিশুর। চট্টগ্রামের শিশু নিবাসে থাকা এসব শিশু কখন তাদের বাবা মায়ের কাছে ফিরে যেতে পারবে তাও কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। আর পরিবারের কাছে ফিরে যেতে সারাক্ষণই কাঁদছে শিশুরা। তবে সংশ্লিষ্টরা বলছেন, আইনি জটিলতা সৃষ্টি হয় আদালতে যাবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2 সপ্তাহের বেশি সময় ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন দুগ্ধপোষ্য এসব শিশু মা বাবাকে ছেড়ে ভিন দেশের আশ্রয় কেন্দ্রে এখন তাদের স্থান। তারা ফিরে যেতে চায় মা বাবার কাছে। তাই আশ্রয় কেন্দ্রে নতুন কেউ ঢুকলেই তারা খুশি হয় এই ভেবে যে তাদের বাড়ি ফিরিয়ে নেওয়া হবে। কিন্তু যখনই জানতে পারে এখনই তাদের নেওয়া হচ্ছে না, তখনই শুরু হয় কান্না। কেন বাড়িতে কি আছে? মা, বাবু, কাকা, কাকি, বুয়া, দাদা আছে। এখানে থাকবা না? কেন? আমরা বাদ দিয়ে জানি, বাদ দিয়ে জানি, বাদ দিয়ে। গত 24 অক্টোবর নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে এই 5 শিশুকে উদ্ধার করে পুলিশ। মূলত তাদের পাচারের জন্য ভারতের ত্রিপুরা রাজ্যের রাধাকৃষ্ণনগর থানাধীন বড় গোকুলপুর এলাকা থেকে চুরি করে নিয়ে আসা হয়। এখন তাদের ঠাঁই হয়েছে চট্টগ্রামের শিশু নিবাসে। তারা যদি তাদের বাবা মাকে ফিরে পায়, বাবা মার কাছে চলে যেতে পারে, এটা আসলে খুবই ভালো হবে। এদিকে তাদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে জটিলতা সৃষ্টি হয় আদালতের মাধ্যমে তাদের হস্তান্তর করা সম্ভব বলে জানান সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা। আদালতের নির্দেশনা পেলে আমরা তাদের বৈধ অভিভাবকের কাছে ফেরত দেব। এটা আমাদের ডিপার্টমেন্টের নীতিমালা অনুযায়ী এটা আমাদের করতে হবে। উদ্ধারকৃত 5 শিশুর মধ্যে 3 জনকে নগরের রৌফাবাদ এবং 2 জনকে জেলার হাটাজারির ফতেহাবাদ শিশু নিবাসে রাখা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারের রামুর বাঘখালী নদীতে ভাসছে কল্পলোকের জাহাজ। নেচে গিয়ে তাতে আনন্দ উৎসবে মেতেছে শিশু কিশোররা। এই আয়োজন বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে হলেও উৎসবে সামিল হন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ।
জাহাজ ভাষা উৎসব নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে, দেখার আমন্ত্রণ রইল। স্বীকৃতির সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন করছেন নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। সকাল 10টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন স্লোগান সহ ব্যানার ফেস্টুন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা আমরণ অনশন শুরু করেন। এ সময় তারা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করা হলেও দাবি পূরণে কাজ শুরু করেনি সরকার। সবশেষ 2013 সালে আন্দোলনে নেমেছিলেন নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। সে সময় 3 মাসের মধ্যেই সমস্যার সমাধান করা হবে শিক্ষামন্ত্রীর এমন আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার করা হয়। তবে 2 বছর পরও কোনো ফলাফল না আসায় আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে দাবি শিক্ষকদের। মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের অবস্থানের বিষয়ে বা আমাদের এমপিও মুক্তির দাবির বিষয়ে কোনো সন্তোষজনক আশ্বাস দিতে পারেননি, তাই আমরা বাধ্য হয়ে আজকে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছি। আমরা এখানেই শান্তি শৃঙ্খলভাবে অনশন চালিয়ে যাব। এমন এক অবস্থার মধ্যে আমরা এটা প্রতিবাদ করতেছি যে ভাষার ছেলে মেয়ে নিয়ে না খেয়ে অনাহারে অর্ধাহারে আমাদের দিন কাটছে, আমরা মানবতার জীবনযাপন করতেছি। দুপুরের সময় আরো থাকছে। রাজধানীর কাঁচা বাজারে ঊর্ধ্বমুখী মাছের দাম। শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও দাম কমছে না, অন্যান্য সবজি স্থিতিশীল। কুষ্টিয়ার ভেড়ামারায় ভারত বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র পরিদর্শনে গেছেন ভুটানের বিদ্যুৎ মন্ত্রী, বাংলাদেশের তথ্যমন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী সহ দুদেশের বিশেষ প্রতিনিধি দল। সকাল 10টার মধ্যেই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ভেড়ামারার রামকৃষ্ণ মোড়ে গিয়ে পৌঁছান। পরে 11টার দিকে হেলিকপ্টারে করে সেখানে পৌঁছান ভুটানের বিদ্যুৎ মন্ত্রী ও বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পরে তারা বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রটি ঘুরে দেখেন। এদিকে তাদের আগমনকে কেন্দ্র করে বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সফরের উদ্দেশ্য মূলত ভারত বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রটির মতো ভুটান ও বাংলাদেশের যৌথ উদ্যোগে এমন একটি বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র প্রতিষ্ঠা করা। ব্যবসা বাণিজ্যের পরিবেশ বিষয়ে বাংলাদেশ সম্পর্কিত বিশ্ব ব্যাংকের মূল্যায়ন যথার্থ বলে মতামত দিয়েছেন দেশের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা। এক্ষেত্রে যেসব সূচকে বাংলাদেশের অবনতি দেখানো হয়েছে সেসব ক্ষেত্রে দ্রুত প্রতিকারমূলক পদক্ষেপ নিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। তবে বিশ্বব্যাংকের প্রতিবেদনকে কিছুটা বিভ্রান্তিকর উল্লেখ করে সরকারের পক্ষ থেকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। ডুইং বিজনেস 2016 শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশ সহ বিশ্বের 189টি দেশের বর্তমান অবস্থা যাচাই করে আগামী বছরের পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক, যেখানে বলা হয় চলতি বছরের তুলনায় 2 ধাপ পিছিয়ে সদ্যই নিম্ন মধ্যম আয়ের দেশে উঠে আসা বাংলাদেশের অবস্থান 2016-তে দাঁড়াবে 174-এ। তাই বিষয়টি নিয়ে কিছুটা হতাশা সৃষ্টি হয়েছে ব্যবসায়ী মহলে। দেশে নতুন উদ্যোক্তা তৈরি কিংবা বিনিয়োগ শুরুর ক্ষেত্রে বিরাজমান বেশ কিছু সমস্যা নিয়েও কথা বলেন ব্যবসায়ীরা। আমি একটা ছোট্ট ব্যবসা করবো দিয়ে, ওটা করতে গেলে আমাকে প্রায় 15-20 দিন সময় ইজিলি চলে যায়। যে কোনো কাজে যাই না কেন এলাকার মাস্তানদের খাতির যত্ন না করলে সেখানে কাজ করা যাবে না। 14% 15% কোনো ব্যবসা আছে? কোনো ব্যবসা নাই, পৃথিবীতে কোথাও নাই। আমরা এখনো 14-15% ইন্টারেস্ট দিয়ে ব্যবসা করতে হচ্ছে। তো এখন এইটা সিঙ্গেল ডিজিটে নামাই না নিয়ে আসা পর্যন্ত আমাদের দেশে কোনো ব্যবসা করা মুশকিল। তবে ব্যবসা শুরুর ক্ষেত্রে বিদ্যুৎ সংযোগ, জমি নিবন্ধন, ট্রেড লাইসেন্স সংক্রান্ত জটিলতা দূর করা গেলে সূচকে অন্য দেশগুলোর তুলনায় সামনে এগিয়ে থাকবে বাংলাদেশ, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। যেগুলো ইস্যু তারা হাইলাইট করেছে প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ, কাজেই সেটাকে অ্যাড্রেস করতে হবে সরকারকে এবং জনগণকে সাথে নিয়ে। এদিকে বিশ্বব্যাংকের প্রতিবেদনকে সরকারের পক্ষ থেকে বিভ্রান্তিকর বলা হচ্ছে, বরং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দাবি দেশে বর্তমানে সবচেয়ে সুষ্ঠু বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। সার্বিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি এবং এটা প্রতিফলন মুখের কথা নয়, আমাদের প্রবৃদ্ধির হার আপনি দেখেন, তারাই তো বলে যে আমরা পূর্বের তুলনায় অনেকটা এগিয়েছি, আমাদের তারা নিম্ন মধ্যবিত্ত আয়ের পর্যায়ে দেশের আয়ের পর্যায়ে নিয়ে আসলো। সুতরাং এখানে একটা মানে কনফিউজিং একটা বিষয় আছে আর কি। প্রতিবেদনটিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম, যেখানে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে থাকা আফগানিস্তানেরও উন্নতি হয়েছে 6 ধাপ। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ কম থাকায় রাজধানীতে চড়া মাছের বাজার। তবে শীতের অন্যান্য সবজির দাম কমে আসলেও এখনো চড়া ফুলকপি, বাঁধাকপি। এদিকে কমেছে পেঁয়াজের ঝাঁজ, তবে বেড়েছে আদার দাম। রাজধানীর মহাখালী কাঁচা বাজার ঘুরে আরো জানাচ্ছেন মোস্তফা মাহবুব।
শীতের সবজিতে ঠাসা রাজধানীর কাঁচা বাজার। এসব সবজির দাম তুলনামূলক স্থিতিশীল আছে বলে জানালেন বিক্রেতারা। এখানে মানভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। এছাড়া পটল ও মূলা 40, শসা মানভেদে 30 থেকে 40, করলা 50 থেকে 60 এবং কাঁচামরিচ 150 টাকায় পাওয়া যাচ্ছে। এখন তো শীতের নতুন শাকসবজি আসছে, সেই অনুসারে যে দাম কমার কথা ছিল সেই লেভেলে কমে নাই। ফুলকপি হলো 30 টাকা, পাতাকপি 30 টাকা, মূলা 40 টাকা, টমেটো 100 টাকা কেজি, লাউ 50 টাকা পিস, গাজর হইলো 100 টাকা। যে পরিমাণ সবজি বাড়ছে দাম সেই তুলনায় কমে নাই, দাম আগের মতোই আছে। তবে বাজারে কিছুটা কমেছে পেঁয়াজের দর। বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 টাকায়। এছাড়া কিছুটা বেড়েছে আদা ও রসুনের দাম। আদা আগে ছিল 80 টাকা, এখন 100 টাকা করে। আর রসুন একটু বাড়ছে, আগে ছিল 100, এখন 110 টাকা করে। এদিকে মাছের বাজারে দর কিছুটা ঊর্ধ্বমুখী। বিক্রেতারা জানালেন ইলিশের দাম স্থিতিশীল থাকলেও সরবরাহ কম থাকায় দাম বেড়েছে অন্যান্য মাছের। তেলাপিয়া বড়টা মনে করেন 170-80 টাকা, ছোটটা আছে 130 টাকা, নলা আছে ছোটটা 180 টাকা। একটু চড়া, শুক্রবার দিন তো এই ঘাটে গিয়ে মাছ পাওয়া যায় না। ইলিশ মাছ যেটা 1 কেজি সাইজ এটা আপনার কাছে 1200 টাকা পিস। শিং মাছ, মাগুর মাছ যখন আমদানি হইব না, আমরা সব মাছের দামটা একটু কম বলবো। রুই মাছ এই মাছ ছিল হয়তো 200 টাকা, 180 টাকা ছিল, এখন আজকে তো অনেক দাম বেশি। বাজারে প্রতিহালি হাঁসের ডিম 38 এবং ফার্মের মুরগির ডিম 32 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়ে ব্রয়লার 150 এবং গরু ও খাসির মাংস আগের দামেই পাওয়া যাচ্ছে। মুস্তাফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে সেকশনে রয়েছে অন্তত অর্ধশত অবৈধ অরক্ষিত রেল ক্রসিং। এসব রেল ক্রসিং এর উপর দিয়ে প্রতিদিন চলাচল করে পথচারী সহ শত শত যানবাহন। স্থানীয়দের অভিযোগ, গেট না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অবশ্য সমস্যা সমাধানে শিগগিরই গেট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য, জুয়েল রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রেলওয়ে জোন আখাউড়া, আশুগঞ্জ, মুকন্দপুর, গঙ্গাসাগর রেলওয়ে সেকশনে অরক্ষিত এবং অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। এসব লেভেল ক্রসিং দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে পথচারী সহ অসংখ্য যানবাহন। আর গেট না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মানুষ দায়িত্বপ্রাপ্ত না থাকায় এখানে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে নিহত হয়, আহত হয়। পরিশ্রমটা বেশি বাঁকা, এর কারণে আপনার অ্যাক্সিডেন্ট বেশি এই জায়গায়। যদি এখানে কোনো একটা ব্যবস্থা হয়, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। এই অবস্থায় স্থানীয় রেলওয়ে কর্মকর্তা বলছেন, অবৈধ এসব লেভেল ক্রসিং বৈধ করার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রতিরোধ করার জন্য যথেষ্ট চেষ্টা করতেছি এবং তাদেরকে কর্তৃপক্ষকে জানাইতেছি যে আমরা এগুলা বৈধ করার ব্যবস্থা নিন। এদিকে দুর্ঘটনা এড়াতে শিগগিরই গেট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। মেন গেট এরকম করার জন্য একটা সার্ভে করা হয়েছে এবং আসলে রেলওয়ের সাথে, আমাদের রেল মন্ত্রণালয়ের সাথে, এলজিডির সাথে একটা এ নিয়ে সমঝোতা হচ্ছে এবং আমরা সেগুলাই করে দেব আর কি। রেলওয়ে পূর্বাঞ্চলের আখাউড়া সেকশনের অধীনে থাকা 172 কিলোমিটার রেলপথের উপর দিয়ে প্রতিদিন অন্তত 50টি ট্রেন চলাচল করে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ইসলামী শরিয়া মোতাবেক মৃত্যুর পর একজন মুসলিমের লাশ কবরস্থানে দাফন করা হয়, কিন্তু ঝালকাঠির প্রত্যন্ত একটি গ্রামে প্রায় 300 পরিবার শত বছর ধরে নিজেদের ঘরেই দাফন করছে স্বজনদের লাশ। জমির অভাব এবং সামাজিক বৈষম্যে অদ্ভুত এক জনপদে পরিণত হয়েছে এলাকাটি। সময় সংবাদের ক্যামেরা সেখানে পৌঁছালে দ্রুত সরকারি সহায়তায় একটি কবরস্থান নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ঝালকাঠি থেকে পলাশ রায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘরের আঙিনা থেকে উঠোন, এমনকি শোবার ঘরের মেঝেতে যত্রতত্র মৃত ব্যক্তির কবর। খুব অদ্ভুত শোনালেও পূর্বপুরুষের কবরের সাথেই নিত্য বসবাস ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের সর্দারপাড়ার বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে মৎস্যজীবী নিম্ন আয়ের মানুষগুলো একখণ্ড জমির অভাবে প্রিয়জনকে দাফন করছেন নিজের ঘরেই। বিস্ময়কর ভাবে কারো কারো আঙিনায় দেখা মেলে একাধিক কবরের। আমার এই ঘরের মধ্যে 10 থেকে 12টা কবর আছে, 300 ফ্যামিলি আছে, তাই জন্য কবরের জায়গা নাই, সেই জন্য আমরা ঘরের মধ্যে কবর দিই। ঘরের নিচে কবরস্থান দেওয়া হয়, পানি উঠে তলাই যায়। ইলেকশনে হইলে এরা কয় যে এরকম কবরস্থানের জন্য জায়গা দেবো। এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এই সম্প্রদায়ের জন্য একটা কবরস্থান প্রস্তুত করবে, কারণ এটা একটি সম্প্রদায়ের একটি মানুষের মৃত্যুর পরে তার কবর দেওয়াটা
কবরস্থান পাওয়াটা তার একটা অধিকার। মূলত হলদা নদীর পাড়ের এই মৎস্যজীবীরা শত শত বছর আগে ছিল বেদে সম্প্রদায়ের মানুষ। প্রায় 100 বছর আগে একযোগে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে বসবাস শুরু করেন এই সর্দার পাড়ায়। সেই সময় সামাজিক বৈষম্যের কারণে স্থানীয় গোরস্থানে কবর দেয়া হতো না সর্দার পাড়ার কারো মরদেহ। তখন থেকেই স্বজনদের লাশ আঙিনায় কবর দেওয়ার রেওয়াজ চালু হয় গ্রামটিতে। সময় সংবাদ, ঝালকাঠি। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এক নারী সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 7 জন। সকাল 8টার দিকে লিংক রোড এলাকায় কক্সবাজারগামী হানিফ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে গুরুতর আহত হন চালক সহ 9 জন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক স্বপ্না দাস নামে একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে 5 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে চালক রিঙ্কু বড়ুয়া মারা যান। মংলা বন্দরের পশুর নদীতে কয়লাবাহী কার্গো জাহাজ ডুবির ঘটনায় এমভি জিয়ারাজের মাস্টারের উদাসীনতা ও অদক্ষতাকে দায়ী করে তদন্ত প্রতিবেদন দিয়েছে বন বিভাগ। গত রাতে সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। এদিকে কার্গো জাহাজের উদ্ধার তৎপরতা এখনও শুরু করতে পারেনি মালিকপক্ষ। তবে নারায়ণগঞ্জের ভাই ভাই স্যালভেজ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে উদ্ধার কাজের চুক্তি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে ক্রমেই ডুবন্ত জাহাজটি স্রোতের টানে গভীর পানির নিচে বালুতে আটকে যাচ্ছে। এই অবস্থায় ছোট বড় নৌযান চলাচল স্বাভাবিক রাখতে ভাসমান ড্রাম দিয়ে দুর্ঘটনাস্থল চিহ্নিত করা হলেও ঘটনাস্থল দেখভাল ও নজরদারি করছে বন বিভাগের কর্মকর্তা। ডিসেম্বর মাসে ক্যান্সার ইনস্টিটিউট সহ দেশের সব মেডিকেল কলেজে নারীদের জন্য বিনামূল্যে স্তন ক্যান্সার পরীক্ষা ও চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্তন ক্যান্সার সম্মেলন 2015-এর উদ্বোধন করে তিনি এই ঘোষণা দেন। এছাড়া বেসরকারি হাসপাতালগুলোকে চিকিৎসার ক্ষেত্রে রোগীদের প্রতি সদয় হওয়ার প্রতিও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। বিশ্বব্যাপী নারীদের জন্য এক প্রাণঘাতী রোগের নাম স্তন ক্যান্সার। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট বলছে বাংলাদেশে 25% নারী স্তন ক্যান্সারে আক্রান্ত, যাদের বয়স 40 বছরের নিচে। এই রোগ শনাক্ত হতে দেরি হবার কারণ হিসেবে উঠে এসেছে 50% রোগী হোমিওপ্যাথি চিকিৎসা নেন, বাকিরা অর্থনৈতিক সংকট, পরিবারের অসহযোগিতা ও লজ্জায় বিষয়টিকে অবহেলা করেন। এমন প্রেক্ষাপটে ক্যান্সার চিকিৎসক ও সোসাইটি অব সার্জনদের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। দেশি বিদেশিদের জন্য নিরাপত্তা সতর্কতা থাকা সত্ত্বেও এই সম্মেলনে 4টি দেশের মোট 14 জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোতে স্তন ক্যান্সার রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বারোপ করা হয়। উন্নয়নশীল দেশগুলোতে স্তন ক্যান্সারে আক্রান্তদের ক্ষেত্রে দরিদ্রতা দূর, সচেতনতা সৃষ্টি ও সুচিকিৎসা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ সময় স্বাস্থ্যমন্ত্রী দেশে স্তন ক্যান্সার পরিস্থিতি তুলে ধরে বলেন, নারীদের মাঝে সচেতনতা সৃষ্টি হতে পারে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে একটি বড় হাতিয়ার। আমার ক্যান্সার ইনস্টিটিউট সহ সমস্ত সরকারি মেডিকেল কলেজগুলোতে যেখানে মেমোগ্রাম করার যন্ত্রপাতি আছে, গরিব মানুষের জন্য, গরিব মেয়েদের জন্য বিনা পয়সা চিকিৎসা দেওয়া হবে, টেস্ট করা হবে প্রতি ডিসেম্বর মাসে। এর আগে সকালে স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতা সৃষ্টির জন্য রাজধানীর সংসদ ভবন চত্বরে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে র্যালি বের হয়। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। বয়সন্ধিকাল একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া, যার মাধ্যমে একটি শিশুর শরীর ধীরে ধীরে একজন প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত হয়। হঠাৎ করে নিজের শারীরিক ও মানসিক পরিবর্তনে নানা প্রশ্নের জন্ম দেয় তাদের মনের মাঝে। আর এই সময়ে শিক্ষক ও অভিভাবককেই বেশি দায়িত্বশীল হতে হবে বলে মতামত চিকিৎসকদের। সিরাজগঞ্জ থেকে রিকো গুন্ডের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
পাঠ্য বইয়ে বয়ঃসন্ধিকালীন বিষয় অন্তর্ভুক্ত থাকায় এবং শিক্ষকরা ধারাবাহিকভাবে স্কুলে খোলামেলা আলোচনা করায় নিজেদের সমস্যার কথাগুলো বলার সুযোগ পাচ্ছে কিশোর কিশোরীরা। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে আলোচনা করেও শারীরিক পরিবর্তনের বিভিন্ন অজানা বিষয় সম্পর্কে জানতে পারছে তারা। আমরা যখন একটা ভয়ে থাকি তখন আমার মা হয়তো এসে আমাকে করে যে আম্মু ভয় পেও না, এটা তো সামান্য স্বাভাবিক একটা ব্যাপার। আমাদের শিক্ষকরাও এগুলো সম্পর্কে অনেক কিছু বলে। কিশোর কিশোরীদের এই বিশেষ সময়টাতে তাদের সঙ্গে বন্ধু সুলভ আচরণ সহ সচেতনতার কথা জানালেন অভিভাবক ও শিক্ষকরা। আমাদের মেয়েরা বা আমাদের ছেলেরা খুব সহজে আমাদের সাথে সেই বিষয়টা শেয়ার করতে পারে। বাবা মার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটা থাকাই ভালো। বয়ঃসন্ধিকালীন সময় সঠিকভাবে বেড়ে ওঠার জন্য অভিভাবকদেরকে কিশোর কিশোরীদের প্রতি আরো বেশি নজর দেওয়া উচিত বলে জানালেন এই চিকিৎসক। গার্জিয়ানদের উচিত হবে যে এই সময় খুব কাছাকাছি থাকা এবং তাদের সহানুভূতি প্রকাশ করা যে এটা সবারই হচ্ছে, এটা হবে, এটার এই ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে অভিভাবক স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি গণমাধ্যমকেও এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। সময় সংবাদ, সিরাজগঞ্জ। সিরিয়ার রাজনৈতিক সমস্যা সমাধানে ভিয়েনায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইরান, সৌদি আরব, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ। শুক্রবারের এই আলোচনা শুরু হতে না হতেই দেশটির সরকার পরিবর্তন নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন কূটনীতিকরা। সৌদি আরব জানিয়েছে ইরানকে অবশ্যই সিরীয় প্রেসিডেন্ট আসাদের অপসারণ মেনে নিতে হবে। আসাদ সরকার ক্ষমতা থেকে সরে না দাঁড়ালে সিরিয়ায় চলমান সহিংস পরিস্থিতির অবসান হবে না বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল জুবায়ের। একইভাবে যুক্তরাষ্ট্র দেশটিতে নতুন নেতৃত্বের দাবিতে অনড় থাকার কথা জানিয়েছে। তবে সিরীয় সরকারের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে সংকট সমাধানের পথ খুঁজতে হবে বলে জানিয়ে দিয়েছে ইরান। এদিকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন আলোচনায় বিশ্ব শক্তিগুলোকে নেতৃত্ব সুলভ ও নমনীয় আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। সিরীয় সংকট সমাধানে তিনি সব পক্ষকে সক্রিয় ভূমিকা রাখারও পরামর্শ দেন। দক্ষিণ চীন সাগরে চীনের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন হলে মার্কিন জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। বিরোধপূর্ণ জলসীমায় নির্মিত কৃত্রিম দ্বীপের কাছে আবারও মার্কিন জাহাজ পাঠানোর খবরে এ প্রতিক্রিয়া জানায় চীন। শুক্রবার মার্কিন নৌ কমান্ডারের সঙ্গে ভিডিও কনফারেন্সে চীনা নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল উ সেংলি একে বিপজ্জনক ও উস্কানিমূলক কর্মকাণ্ড বলে উল্লেখ করেন। এদিকে ফিলিপিন্সের আবেদনের পরিপ্রেক্ষিতে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চল নিয়ে শুনানি করতে রাজি হয়েছে হেগের আন্তর্জাতিক সালিসি আদালত। বুধবার দক্ষিণ চীন সাগরে বেইজিং এর নির্মিত কৃত্রিম দ্বীপপুঞ্জের কাছে আবারও ডেস্ট্রয়ার পাঠানোর কথা জানায় যুক্তরাষ্ট্র। জানানো হয় ডেস্ট্রয়ারগুলোতে রাখা হচ্ছে টহলদারি বিমান, যেগুলো সুবি ও মিসচিফ রিগের আশপাশের অঞ্চলে নজরদারি চালাবে। শুক্রবার এই ইস্যুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হয় যুক্তরাষ্ট্র ও চীনের নৌপ্রধানদের মধ্যে। ওয়াশিংটনের এই তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে চীনা নৌপ্রধান অ্যাডমিরাল উ সেংলি একে বিপজ্জনক ও উস্কানিমূলক কর্মকাণ্ড বলে উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অবিলম্বে এমন তৎপরতা বন্ধ না করলে ছোট একটি বিষয়কে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াং ইউজুন বলেন, চীন তার সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য কঠিন ভূমিকা নিতে মোটেও কুণ্ঠাবোধ করবে না। যে কোনো ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলার সামর্থ্য চীনা সেনাবাহিনীর আছে বলেও উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে দক্ষিণ চীন সাগরের অন্যান্য দেশের নৌ চলাচলের অধিকারকে আমরা সবসময় সমর্থন জানিয়ে এসেছি, কিন্তু তাই বলে নৌ চলাচলের অধিকারের নামে আমাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘনের চেষ্টা চালানো হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা এখনো যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই তারা যেন ভুল পথে না যায়। এরপরও মার্কিন পক্ষ যদি তা অব্যাহত রাখে তাহলে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে চীনের সার্বভৌমত্বের দাবি নাকচ করে দিয়েছেন হেগের আন্তর্জাতিক সালিসি আদালত। আদালতের একটি বিবৃতিতে জানানো হয়, বিরোধ নিষ্পত্তি করতে ফিলিপিন্সের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ সনদ মেনে বিচার করা হবে। তবে বেইজিং জানিয়েছে, চীনের সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপের অধিকার আন্তর্জাতিক আদালতের নেই। মমতাজ মুস্তফা, সময় সংবাদ। ইউরোপীয় পার্লামেন্টের শাখারভ শান্তি পুরস্কার পেয়েছেন সৌদি আরবের ব্লগার রাইফ বাদাউই।
সে যেন সাখারভ শান্তি পুরস্কার গ্রহণ করতে পারেন সেজন্য তাকে মুক্তি দিতে সৌদি বাদশাহ সালমানের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ। ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে বাদাউইকে 2012 সালে 10 বছরের কারাদণ্ড ও 1000 বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়। পাশাপাশি $1,75,000 অর্থদণ্ড দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে তাকে মারা হয় 50টি দৌড়া। পরে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিবাদের মুখে শাস্তি স্থগিত করে সৌদি সুপ্রিম কাউন্সিল। রাইফ বাদাউই ফ্রি সৌদি লিবারেলস নামের একটি ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। বিশ্বের বিভিন্ন দেশে যারা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য সংগ্রাম করেছেন তাদের এই পুরস্কার দেওয়া হয়। এর আগে নেলসন ম্যান্ডেলা, আং সান সু চি ও মালালা ইউসুফজাই এই পুরস্কার পেয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ এ দল। গুয়াটেং এর বিপক্ষে 2 উইকেটে জয় পেয়েছে সৌম্য লিটনরা। ম্যাচের শুরুতে টসে জিতে গুয়াটেংকে ব্যাটিংয়ে পাঠায় এ দল। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে কামরুল ইসলাম রাব্বি ও জুবায়ের হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশ চাপের মুখে রাখে সফরকারীরা। এর ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গুয়াটেং। প্রতিপক্ষের 3 জন ব্যাটসম্যান ছাড়া আর কেউই রানের খাতায় 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে 100 রান সংগ্রহ করে গুয়াটেং। 101 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রনি তালুকদারের উইকেট হারায় টাইগাররা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে চাপের মুখে পড়ে যায় শুভাগত লিটনরা। তবে সৌম্য সরকারের 20 ও মোসাদ্দেক হোসাইনের 26 রানের উপর ভর করে 8 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এ দল। শেখ কামাল ক্লাব কাপের খবর। শেখ কামাল ক্লাব কাপের শিরোপার লড়াইয়ে আজ মাঠে নামছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী ও কলকাতার ইস্ট বেঙ্গল। প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণে শিরোপা জয়ের স্বপ্ন চট্টগ্রাম আবাহনীর। অন্যদিকে আসরে এখনো পর্যন্ত অপরাজিত দল ইস্ট বেঙ্গল। ফাইনালেও সে ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা জিতে দেশে ফিরতে চায় কলকাতার জায়ান্টরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আগে ঘরোয়া ও আন্তর্জাতিক কোনো আসরেই সাফল্য ছিল না চট্টগ্রাম আবাহনীর। কিন্তু শেখ রাসেল থেকে ধারে বেশিরভাগ ফুটবলার দলে ভেড়ানো ক্লাবটিকে এখন চেনাই যাচ্ছে না একদম। প্রথম ম্যাচে এই ইস্ট বেঙ্গলের কাছে হারের পর থেকেই শুরু হয়েছে স্বপ্নযাত্রা। ধাপে ধাপে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে ফাইনালের মঞ্চে এখন বন্দরনগরীর দলটি। আর এক ধাপ পেরোলেই স্বপ্নের শিরোপা। সে সঙ্গে আছে প্রথম ম্যাচে হারের শোধ নেয়ার সুযোগ। তবে প্রতিশোধের চেয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াই দলের মূল লক্ষ্য বলে জানালেন অধিনায়ক। আমরাও এখানে ন্যাশনাল টিমে আমাদের টিমও প্লেয়ার আছে, ওদের টিমও ন্যাশনাল টিমে খেলা প্লেয়ার আছে। সো ম্যাচটা আমার কাছে সেটাই মনে হয় যে ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচ। প্রায় 12 বছর আগে দেশের বাইরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান ক্লাব কাপের কোন টুর্নামেন্ট জিতেছিল পশ্চিমবঙ্গের শক্তিশালী দল ইস্ট বেঙ্গল। 95 বছরের ফুটবল ইতিহাসে নিজেদের শোকেসে শোভা বাড়িয়েছে বড় বড় আরো অনেক শিরোপা। তবে দীর্ঘদিন পর প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে শিরোপা জিতেই দেশে ফিরতে চায় কলকাতার জায়ান্টরা। দলের 14 জন খেলোয়াড় ভারতীয় ফুটবল লিগ ISL খেলতে যাওয়ায় অনেকটা তারুণ্য নির্ভর দল নিয়ে এসেছিল ইস্ট বেঙ্গল। আর সেই কারণে নিজ দেশের মিডিয়ার তোপে পড়তে হয়েছিল দলটিকে। তাই ফাইনাল ম্যাচটিকে নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবেই দেখছেন অধিনায়ক। সেমিফাইনালও আমরা একটা লোকাল টিমের সঙ্গে খেলেছিলাম, আর ফাইনালও তাই খেলবো। ডিফিকাল্ট হবে আমাদের জন্য। দুই দলের ফাইনাল খেলায় জমজমাট লড়াই উপভোগ করবে চট্টগ্রামবাসী, এই প্রত্যাশা এখন ফুটবল ভক্তদের। দুই দেশের ক্লাবের লড়াইয়ে নয়, দুই দেশের মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে এখন শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টের এই ফাইনাল খেলাটি। আর তাই চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ইস্ট বেঙ্গলকে হারিয়ে চট্টগ্রাম আবাহনীর শিরোপা ঘরে রাখতে পারে কিনা তাই এখন দেখার বিষয়। বন্দর মাঠ থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে অনুষ্ঠিত হল বৌদ্ধ ধর্মের ঐতিহ্যবাহী জাহাজ ভাসা উৎসব। প্রপারণা পূর্ণিমা উপলক্ষে উৎসবকে ঘিরে বিভিন্ন ধর্মের মানুষের মিলন মেলায় পরিণত হয় উৎসব। বৌদ্ধ ধর্মীয় নেতারা বলছেন এই উৎসবের মাধ্যমে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রবরণা পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত উৎসবে বাঁশ, বেত, কাঠ, কাগজ দিয়ে অপূর্ব কারুকাজে ঈগল, ময়ূর চূড়া সহ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি ফুটিয়ে তৈরি করা হয় জাহাজ। বৌদ্ধ ধর্মীয় ভাষায় যাকে বলা হয় কল্পজাহাজ। নানান বাদ্য বাজিয়ে নেচে গিয়ে সবাই মেতে ওঠে উল্লাসে।
আর এই উচ্ছ্বাসের মধ্যেই রামুর বাকখালী নদীতে ভাসানো হয় 8টি জাহাজ। উৎসবকে ঘিরে নদীর দুই পারে শত শত মানুষ ভিড় জমায়। বৌদ্ধ ধর্মের ঐতিহ্যবাহী উৎসব হলেও সব ধর্মের মানুষের উপস্থিতি ছিল এখানে। প্রতি বছরে এরকম মজা করে আমরা বন্ধু বান্ধবীদের সাথে আসছি, অনেক মজা করছি। মুসলিম, খ্রিস্টান, রাখাইন এবং সনাতন ধর্মাবলম্বীরা আছি। আমরা মনে করি এটা সব আমাদের সবারই একটা আনন্দের অনুষ্ঠান এবং সবার একটা মিলন মেলা। আর ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে এই উৎসব ভূমিকা রাখবে বলে জানালেন এই ধর্মীয় নেতা। জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষ মিলে একাকার হয়ে গেছে। তা আমরা আশা রাখছি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সম্প্রীতির বাঁধন আরো সুদৃঢ় হবে। এদিকে উৎসব উদযাপনে সবসময় আয়োজকদের পাশে থাকার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। গতবারের চেয়ে এবারে আকর্ষিত বেশি এবং আগামীবার আরো ব্যাপক করে করার জন্য স্থানীয়ভাবে আমরা উদ্যোগ নিয়ে যাচ্ছি। 200 বছর পুরনো এই উৎসব শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়, যুগ যুগ ধরে হাজার হাজার শিশু কিশোর ও আবালবৃদ্ধ বনিতার মাঝে নির্মল আনন্দ ও সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে আসছে। সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শমশের মবিনের পদত্যাগের সিদ্ধান্তে হতবাক বিএনপি নেতারা। দলের নেতিবাচক রাজনীতির হতাশা থেকেই এই পদত্যাগ বলছে আওয়ামী লীগ। 2015-16 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোয় প্রতারক চক্রের 12 সদস্য আটক। রাজধানীতে নির্ধারিত ভাড়ায় সিএনজি অটোরিকশা চালানোর নির্দেশ বাস্তবায়ন নিয়ে সংশয়ে যাত্রীরা। দুশ্চিন্তায় চালক, রাস্তায় থাকবে ভ্রাম্যমাণ আদালত। সিলেটে খাদ্যে বিষক্রিয়ায় 2 পরিবারের 12 জন অসুস্থ। স্বজনদের অভিযোগ, ডাকাতির উদ্দেশ্যে খাবারে চেতনানাশক ওষুধ মেশানো হয়েছিল। এবং শেখ কামাল ক্লাব কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী ও কলকাতা ইস্ট বেঙ্গল। দু দলেরই লক্ষ্য শিরোপা। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।